ইউক্রেনের ছোট্ট এক গ্রামে বাস করা গরিব একজন টিচারের জীবনে একদিন এমন ভয়ঙ্কর কিছু ঘটে যা তাকে বানিয়ে দেয় ভয়ঙ্কর এক রক্তপিপাসু স্নাইপার। তার স্নাইপারের প্রতিটা হেডশট যেন নিজের ভেতর জমে থাকা প্রতিশোধের আগুন। কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল এই সাধারণ এক স্কুল টিচারের সাথে যা তাকে বানিয়ে দেয় পুরো ইউক্রেন আর্মিদের ভরসার একমাত্র জায়গা? তো গল্পের শুরুতেই আমরা মিকালো নামের একজন স্কুল টিচারকে দেখতে পাই। মিকালো ইউক্রেনের একদম প্রত্যন্ত অঞ্চলে থাকে, যেখানে তার আশেপাশে কোনো মানুষই বাস করে না। এই নির্জন পরিবেশে তার একমাত্র সঙ্গী তার স্ত্রী নাস্তিয়া। তারা তাদের জীবনযাপন খুব সুখে শান্তিতেই পার করছিল। নাস্তিয়া খুব ভালো ড্রয়িং করতে পারত, আর সেই সাথে কাঠ দিয়ে নানান রকম সুন্দর জিনিস বানাতে পারত। তাদের বাড়িতে কোনো টিভি, ইন্টারনেট, এমনকি মোবাইল ফোনও ছিল না, তাই বর্তমান পৃথিবীতে কি চলছে সেটা তারা জানতই না। মিকালোর স্কুল তার বাড়ি থেকে বেশ দূরে ছিল। সে সেখানে প্রতিদিন যাওয়ার জন্য সাইকেল চালাতো। টিচার হিসেবে সে খুবই ব্রিলিয়ান্ট ছিল, বিশেষ করে ম্যাথমেটিক্সে তার জ্ঞান ছিল অসাধারণ। একদিন মিকালো স্কুলের টিফিনের সময় টিভিতে দেখতে পায় যে ইউক্রেনের ক্রিমিয়া শহরে রাশিয়ান বাহিনী হামলা চালিয়েছে। তখন মিকালো বুঝতে পারে তার দেশের অবস্থা খুব একটা সুবিধাজনক না। এদিকে মিকালো যেই ক্লাসে পড়াতো সেখানে এক অতি বেয়াদব ছেলে ছিল, যে কিনা মিকালোকে একদমই পছন্দ করত না। সে প্রকাশ্যে তাকে অপমান করে খুবই মজা পেত। তো একদিন কিছু সাংবাদিক আসে মিকালো আর নাস্তিয়ার বাড়িতে। তারা ইন্টারভিউ নেয়, কারণ মিকালো আর নাস্তিয়া অন্যদের তুলনায় অনেক আলাদা ছিল, এবং পুরো পৃথিবীর সবকিছু থেকে কেন তারা নিজেদেরকে হাইড করে রেখেছিল সেটাই জানার প্রধান উদ্দেশ্য ছিল। সেখান থেকে আমরা জানতে পারি যে মিকালোর ওয়াইফ প্রেগনেন্ট, এবং তারা এই পরিবেশে তাদের নিজেদের সন্তান জন্ম দিতে চায়। সেখানে তারা একটা সাদা পাথরের সিম্বল দেখে প্রশ্ন করলে নাস্তিয়া জানায় এটা হলো হোয়াইট রিভেন নামের এক দেবতার চিহ্ন, যেটা তাদের উপর শান্তি বর্ষণ করে এবং সকল বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে। তো রাতে নাস্তিয়া কাঠ দিয়ে একটা দেবতার মূর্তি বানিয়ে মিকালোকে দেয়, যাতে সেটা তাকে সব বিপদ থেকে উদ্ধার করতে পারে। পরদিন সকালবেলা মিকালো স্কুলে যাওয়ার সময় কিছু রাশিয়ান সোলজার দেখতে পায়, কিন্তু মিকালো তাদের দিকে বেশি একটা না তাকিয়ে জোরে জোরে সাইকেল চালিয়ে স্কুলে চলে আসে। মিকালো স্কুলে এসে দেখতে পারে স্কুল একদমই ফাঁকা, আর এটা দেখে মিকালো অনেক চিন্তায় পড়ে যায়। তখন সে টিভিতে একটা নিউজ দেখতে পায়, যেখানে বলা হচ্ছিল রাশিয়ান আর্মি ইতিমধ্যেই ইউক্রেনে প্রবেশ করে অনেক শহর দখল করে নিচ্ছে। আর এসব দেখে মিকালো অনেক ভয় পেয়ে সোজা তার বাড়ির দিকে রওনা হয়, কারণ তার স্ত্রী সেখানে একা ছিল। কিন্তু বাড়ি ফিরে দেখতে পারে ইতিমধ্যে রাশিয়ান সৈন্যরা তার বাড়িতে এসে নাস্তিয়াকে টর্চার করছে। রাশিয়ানরা বলতে থাকে এরা নিশ্চয়ই কোনো স্পাই হবে, তাই তারা তাদের পুরো বাড়ি সার্চ করে আর শেষমেশ বাড়িতে আগুন ধরিয়ে দেয়। অবশেষে নাস্তিয়া ক্ষুব্ধ হয়ে তাদের উপর আক্রমণ করলে এক রাশিয়ান সেনা তাকে গুলি করে মেরে ফেলে, আর মিকালো এটা দেখে অনেক ভেঙে পড়ে। এখন তার মনে শুরু হয় ক্রোধের আগুন। তার চোখ বলে দিচ্ছে যে সেই হত্যাকাণ্ডের সর্বোচ্চ প্রতিশোধ নিতে চায়। তো পরদিন সকালে তার বাড়িতে ইউক্রেনের সেনারা উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। তারা নাস্তিয়াকে মাটি চাপা দিয়ে চলে যেতে চায়, কিন্তু মিকালো এবার তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করে। সে বলে আমি হত্যার প্রতিশোধ নিতে আর্মিতে জয়েন করতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলুন আপনাদের সাথে। এরপর তারা মিকালোকে সাথে করে আর্মি ক্যাম্পে নিয়ে আসে। তখন মিকালো নাস্তিয়া দেওয়া সেই কাঠের মূর্তি নিয়ে তাদের সাথে রওনা দেয়, কিন্তু সেখানকার চিফ মিকালোকে দেখে রাগ করতে থাকে। তার কথা হচ্ছে মিকালো তো রাশিয়ার কোনো স্পাইও হতে পারে, হুটহাট করে তো আমরা কাউকে সেনাবাহিনীতে নিতে পারি না। তখন মিকালো বলে রাশিয়ান আর্মিরা আমার জীবনের একমাত্র সম্পদকে নিয়ে গেছে, আমার বেঁচে থাকার আর কোনো অবলম্বন নেই, তাই আমি চাই আমার জীবন উৎসর্গ করে হলেও আমি রাশিয়ানদের এই হত্যার বদলা নিব এবং ইউক্রেনকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করব। এসব কথা শুনে কমান্ডার কিছুটা আশ্বস্ত হয় এবং তাকে আর্মিতে যোগ দেওয়ার জন্য পারমিশন দেয়। শুরু হয়ে যায় মিকালোর আর্মি জীবন। তার প্রতিদিন কঠিন থেকে কঠিনতর ট্রেনিং হতে থাকে। মিকালোকে একটা AK-47 অ্যাসেম্বল করতে দেওয়া হলে সে কোনো কিছুই বুঝে উঠতে পারে না। এসব দেখে কমান্ডারের মেজাজ খুবই খারাপ হতে শুরু করে, কারণ এখন দরকার সব এক্সপিরিয়েন্স মানুষ। একদম নাদান কাউকে শিখিয়ে যুদ্ধ করতে করতে তাদের অনেক সময় লেগে যাবে। কিন্তু মিকালো নতুন হলে কি হবে, সে প্রচুর হার্ডওয়ার্ক করতে থাকে। সবার চেয়ে সে বেশি সময় ধরে ট্রেনিং করা শুরু করে দেয়। তো একদিন মিকালো তার কমান্ডারের কাছে অনুরোধ করে তাকে মিকালো নামে না ডেকে একটা নতুন কোড নেম রেভেন বলে ডাকতে। এই কথা শুনে সবাই হেসেই গড়াগড়ি খায়, যে বেটা এখনো বন্দুক অ্যাসেম্বল করতে পারে না, সে কিনা চায় কোড নেম। কমান্ডার তখন জানায় কোড নেম চাইলেও কেউ সেটা পায় না, সেটা অর্জন করতে হয়। যদি তুমি এক্সেপশনাল কিছু করতে পারো তবেই তুমি এই কোড নেমটি পাবে। মিকালো এরপর থেকে আরও বেশি পরিশ্রমী হয়ে ওঠে, আর এখন সে খুব দ্রুত সময়ের মধ্যে একটা গান অ্যাসেম্বল করা শিখে গিয়েছে। পরদিন তাদের কমান্ডার বলে দেখো আমাদের টিমে ভালো কোনো স্নাইপার নেই, তাই তোমাদের মধ্যে থেকে কে কে স্নাইপার হিসেবে যোগ দিতে চাও হাত তোলো।
সবার সাথে মিকালো উঠে দাঁড়ায়। তাকে দেখে সবাই হাসাহাসি শুরু করে দেয়। আর কমান্ডার বলে, তুমি তো ঠিকমতো AK-47 ম্যাগাজিনই লাগাতে পারো না, তাহলে কিভাবে স্নাইপার রিলোড দেবে? তখন মিকালো বলে, আমি চ্যালেঞ্জ করছি স্যার, আমি মাত্র 20 সেকেন্ডের মধ্যেই এই AK-47 অ্যাসেম্বল করতে পারবো। আর এটা শুনে পুরো টিম টিটকারি মারা শুরু করে দেয়। কিন্তু মিকালো এবার তার চোখ বন্ধ করে আর মাত্র 18 সেকেন্ডের মধ্যেই পুরো রাইফেল অ্যাসেম্বল করে দিলে সেই টিম মেম্বাররাই অবাক হয়ে হাততালি দেওয়া শুরু করে। আর কমান্ডার তার এমন সফলতা দেখে তাকে স্নাইপার টিমে অ্যাড হওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। মিকালো এবার চলে যায় স্নাইপারের ট্রেনিং জোনে। সেখানে ট্রেনিং কমান্ডার তাকে বলে, দেখো, সবাই কিন্তু স্নাইপার হতে পারে না, যারা অনেক স্মার্ট ও এলিগেন্ট তারাই স্নাইপার হওয়ার যোগ্যতা রাখে। স্নাইপারের প্রধান কাজ হচ্ছে নিজেকে পরিবেশের সাথে এমনভাবে লুকিয়ে রাখা যাতে ভয়ঙ্কর শক্তিশালী রাডার ছাড়া তাদেরকে কেউ ডিটেক্ট করতে না পারে। এছাড়াও তাদের হাতে কোনো ক্যালকুলেটর থাকে না রেঞ্জ মাপার, পুরোটাই করতে হয় তাদের নিজেদের ব্রেন ব্যবহার করে। আর তোমার যদি টার্গেট মিস হয়ে যায় তাহলে তোমার গানের ফায়ারের ফ্ল্যাশ ও সাউন্ড শুনে শত্রুরা তোমাকে ডিটেক্ট করে নেবে। তাই 98% পারফেক্ট শট না নিলে তুমি কখনোই একজন স্নাইপার হয়ে উঠতে পারবে না। তো প্রথম দিনের ক্লাস শেষে সবাইকে স্নাইপার গান দেওয়া হয়। বাকি সবাই SBD ড্রাগন অফ পেলেও দুর্ভাগ্যক্রমে মিকালোর কপালে জোটে একটা ভাঙাচোরা কার 98 গান। মিকালো বলে, সবাই অত্যাধুনিক গান পেল আর আমাকে সেই ব্রিটিশ আমলের গান দিলেন। এটা শুনেই কন্ট্রোলার বলে, এটা তোমার মামার বাড়ি না যে যা চাবা তাই পাবা, যেটা পেয়েছো ওটা নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর কোনো উপায় না পেয়ে মিকালো সেই স্নাইপার গান নিয়েই প্র্যাকটিসে নেমে পড়ে। তাদেরকে বলা হয়, তোমার পাশ দিয়ে যতই গোলাগুলি হোক না কেন তোমার বডি যেন 1 ইঞ্চিও না নড়ে, কারণ তুমি নড়লেই তোমাকে ডিটেক্ট করা সহজ হয়ে যাবে। তাই সবার পজিশনের পাশে কমান্ডার গুলি করতে থাকে আর দেখতে থাকে এই আকস্মিক ফায়ারিংয়ের সাউন্ডে কে কে নড়ে। অনেকেই এই মিশনে ফেল করে, কিন্তু মিকালো এক চুলও নড়ে না। ফলে এই টেস্টে মিকালো প্লাস নাম্বার পেয়ে পাশ করে। পরদিন ক্লাসে জানানো হয়, তোমরা যে 1963 সালে তৈরি SVD স্নাইপার গান নিয়ে প্র্যাকটিস করছো সেটার এফেক্টিভ রেঞ্জ মাত্র 600 মিটার, আর আমাদের কাছে সর্বোচ্চ যে হাইটেক স্নাইপার গানটি আছে সেটার রেঞ্জ 2000 মিটার। মিকালো বলে, যদি রাশিয়ানদের কাছে এর চেয়েও ভালো রেঞ্জের গান থাকে তাহলে? কমান্ডার তখন বলে, তাহলে আর কি, ভাগ্য আর তোমাদের হাইডিং স্কিলের উপরেই সব নির্ভর করবে। তবে এখানে গান কেমন সেটা বড় ফ্যাক্টর না, সবচেয়ে বড় ফ্যাক্টর হলো গানের পিছনে যে মানুষটি রয়েছে সে কতটা স্কিলফুল। তো পরের ট্রেনিংয়ে তাদেরকে শুটিং টেস্ট করানো হয়। সেখানে সবাই প্রথমে টার্গেট সেট করে, তারপর তাদের চোখ ঢেকে দেওয়া হয়, তারপর সবাই এই অবস্থায় শ্যুট নেয়। সবাই পাশ করলেও মিকালো পুরনো গান নিয়ে টার্গেট হিট করতে পারে না। মিকালো বলে, এই গান দিয়ে কখনোই হিট করা সম্ভব না, কিন্তু কমান্ডার জানায় এটা দিয়ে বহু সৈন্য তাদের টার্গেট হিট করেছিল। পরে তাদের ডিস্টেন্স ক্যালকুলেশন ক্লাস নেওয়া হয়। সেখানে মিকালো যেহেতু একজন ম্যাথের টিচার ছিল তাই সে খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারত। তাই কমান্ডার তার ক্যালকুলেশনের রেজাল্ট দেওয়ার আগেই মিকালোর সব প্রশ্নের উত্তর একাই দিয়ে দিলে কমান্ডার তা দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর তাদের অন্ধকারের মধ্যে বা লো ভিজিবিলিটির মধ্যে শুটিং করার পরীক্ষা করা হয়। তো সবাই শুট করলে দেখা যায় মিকালো মানে রেভেন এই পরীক্ষায় ফেল করেছে, তার শট টার্গেট হিট করতে পারেনি। সবাই ট্রেনিং প্যাক আপ করলেও রেভেন তখনও পজিশন নিয়ে থাকে। তখন কমান্ডার তাকে উঠে আসতে বললে রেভেন জানায় সে এখনও হিটই করতে পারেনি, কারণ সে এখনও পর্যন্ত শুটই নেয়নি। এরপর সে একটা শুট নিলে সেটা সরাসরি গিয়ে সেই টার্গেট হিট করে। এবার তাদের সবাইকে পাসপোর্ট আর রেজাল্ট দিয়ে ফাইনাল ব্যাটেলে পাঠানো হয়। সেখানে দেখা যায় রেভেন এই পুরো টিমের মধ্যে ফার্স্ট ক্লাস নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। রেভেন তখন অনেক খুশি হয়ে যায় আর তার আসল মিশন এইখান থেকেই শুরু হয়। রেভেন তার স্ত্রীর দেওয়া সেই দেবতার মূর্তি নিয়ে বেরিয়ে পড়ে ব্যাটেল ফিল্ডের উদ্দেশ্যে। বেইজে পৌঁছালেই কর্নেল জানায় একদল রাশিয়ান সৈন্য একটা প্যাসেজ ব্লক করে রেখেছে, কিন্তু সেখানে ফ্রন্ট লাইনে ফাইট করতে গেলে বিপদ হতে পারে, তাই স্নাইপার দিয়ে এই মিশন শেষ করতে হবে। তখন কমান্ডার সবার মাঝখান থেকে রেভেনকে সিলেক্ট করে তার ফার্স্ট মিশনের জন্য। রেভেন এবং বাকিরা শুরু করে দেয় তাদের জীবনের প্রথম মিশন, যেখানে এবার তাকে হত্যা করতে হবে জীবিত মানুষদেরকে। সবাই এগিয়ে চলে মরে যাওয়া ভুট্টা ক্ষেতের মধ্য দিয়ে। স্নাইপার নিয়ে পজিশন নেয় রেভেন এবং কমান্ডো। বাকিরা সাইডে গিয়ে তাদের অ্যাসল্ট রাইফেল নিয়ে ওত পেতে থাকে। এরপর কমান্ডার রেভেনকে ডিস্টেন্স গেস করতে বললে রেভেন তাদেরকে অ্যাকুরেট দূরত্ব বলে দেয়, আর কমান্ডার হেড বাই হেড টার্গেট নিতে বলে যাতে সবগুলোকে একশোটেই মেরে ফেলা যায়। সবাই তাদের পজিশন সেট করে শ্যুট করতেই যাবে, তখনই একটা গাড়ি আসতে দেখে সবাই হোল্ড করে যায়। আর এখানে দেখা যায় ওই গাড়িতে ইউক্রেনের দুজন নাগরিক ছিল। তাদের দেখে রাশিয়ান আর্মি তাদের পাসপোর্ট নিয়ে নেয়
আর মেয়েটির গায়ে হাত দিতে শুরু করে। তখনই কমান্ডার সবাইকে ফায়ারের নির্দেশ দেয় এবং মুহূর্তের মধ্যে সবগুলো হেডশট নিয়ে সবাই সেখানেই তাদেরকে হত্যা করে। কিন্তু এর মাঝে একজন রাশিয়ান আর্মি বেঁচে গেলে ওই মেয়েকে হোস্টেস বানিয়ে ফেলে। তখন কমান্ডার তার স্নাইপার দিয়ে এক অসাধারণ হেডশট নিয়ে ওই বেঁচে থাকা রাশিয়ানকেও কিল করে মিশন সাকসেস করতে সক্ষম হয়। প্রথম মিশন সফলভাবে শেষ করে সবাই অনেক খুশি। এরপর রেভেন পেজে ফিরে আসে, কিন্তু সেখানে সে দেখতে পায় অন্যান্য সদস্যরা এখনও ফিরে আসেনি। পরে রেভেন জানতে পারে তারা সবাই অন্য একটা মিশনে গিয়েছে, আর এর মধ্যে তার এক বন্ধু মিশনেই মারা গিয়েছে। তাদের যে হত্যা করেছে তার নাম সেরি, আর সেরি হলো রাশিয়ার সবচেয়ে দুর্ধর্ষ এবং ভয়ঙ্কর একজন স্নাইপার, যে কিনা 5 কিলোমিটার দূর থেকেও টার্গেট হিট নিতে সক্ষম। সেই সাথে সে এইসব অপারেশনের ভিডিও রেকর্ড করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়, যাতে পুরো ইউক্রেনের অন্যান্য আর্মিদের মনোবল ভেঙে দেওয়া যায়। এর কিছুদিন পর তাদের আবারও একটা নতুন মিশনে যাওয়ার জন্য অর্ডার আসে। রেভেন সহ বাকি টিমের মেম্বাররা সেই অপারেশন ফিল্ডে পৌঁছায়। আর এই মিশনকে সাকসেস করার জন্য প্রথমেই রেভেন তার বন্ধুদেরকে নিয়ে পুরো অঞ্চলে বোমা সেট করে আর দূরে গিয়ে রাশিয়ান আর্মিদের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে রাশিয়ান আর্মিরা চলে আসে। আর সব থেকে অবাক করা বিষয়, সে দেখতে পায় যে তার স্কুলের যেই ছাত্র তাকে সবসময় বুলিং করত, সেই রাশিয়ান আর্মিদের সাথে হাত মিলিয়ে তার টিমে জয়েন করেছে। আর এটা দেখে রেভেন বেশ ভড়কে যায়। হাজার হলেও সে একসময় তার স্টুডেন্ট ছিল। কমান্ডো তাকে শ্যুট করার জন্য নির্দেশ দিলেও রাভেন একটু অপেক্ষা করে, কিন্তু দেশ ও প্রফেশনের কথা চিন্তা করে রেভেন তার আবেগকে কন্ট্রোল করে নেয় আর শট নেয় ওই সেট করা বোমের উপরে। সাথে সাথে বড় এক বিস্ফোরণে পুরো টিমের সবাই সেখানেই ধূলিসাৎ হয়ে যায়। পরে কমান্ডার তাকে বলে, তুমি শট নিতে এত দেরি করলে কেন? রাভেন জানায়, ওই সেনাদের মধ্যে আমার স্কুলের একজন ছাত্রও ছিল, তাই মন সায় দিচ্ছিল না তাকে হত্যা করার। কিন্তু আমার কাছে এখন দেশই বড়, শত্রু যেই হোক না কেন তাকে শেষ করাই আমার প্রধান উদ্দেশ্য। আর সেখানে দেখা যায় যে কর্নেল এখন বেশিরভাগ সময় রাভেনের সঙ্গেই পার করছে, কারণ রাভেন ওরফে মিকালোর উপর তার এখন অগাধ বিশ্বাস এবং ভরসা জন্মে গিয়েছে। তো কর্নেল এবার রাভেনকে তার পরিবারের ছবি দেখায় আর বলে, আমার দুটো মেয়ে, কিন্তু তারা জানে না আমি আর্মির কর্নেল হিসেবে জব করছি। তারা জানে আমি হয়তো কোনো একটা বড় ব্যবসা করছি। তখন রাভেনও তার স্ত্রীর দেওয়া শেষ স্মৃতি তাকে দেখায় আর বুঝিয়ে দেয় যে আমিও এখানে এসেছি আমার প্রতিশোধ নেওয়ার জন্য। এরপর দেখা যায় তারা আবারও এক নতুন মিশনের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কারণ তাদের কাছে লিড আছে সেখানে সেই বড় স্নাইপার সেরি উপস্থিত থাকবে। তাই কর্নেল এবং রেভেন বড় বড় ঘাসের মধ্যে লুকিয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তখনই রেভেন দেখতে পায় সেই আর্মি অফিসারকে, যে কিনা তার স্ত্রীকে হত্যা করেছিল। আর এটা দেখে তো তার মাথা পুরোই খারাপ হয়ে যায়। সে কর্নেলের কাছে শট নেওয়ার জন্য পারমিশন চায়, কিন্তু কর্নেল বলে, এখনই না, সবাইকে আরেকটু ডিস্ট্র্যাক্ট হতে দাও। কিন্তু রাভেন এই প্রতিশোধ নেওয়া কোনোভাবেই মিস করতে চাইছিল না। সে আবারও পারমিশন নেয় আর কর্নেল আবারও তাকে নাকচ করে দেয়। সেই সময়ে আর ধৈর্য রাখতে পারে না রাভেন, সে ওই লোকটিকে টার্গেট করে আর তাকে হত্যা করে। কিন্তু এতে করে রাশিয়ান টিম বুঝে ফেলে যে এখানে স্নাইপার চলে এসেছে, আর সেই কুখ্যাত স্নাইপার সেরি তার স্কুপ দিয়ে তাদের লোকেশন বের করে ফেলে। ফলে কিছু বুঝে ওঠার আগেই সেরি এক শট নিয়ে কর্নেলের বুক A4 করে ফেলে। রাভেন কোনোরকম কর্নেলকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু বেজে ফিরে এসে দেখে কর্নেল সেই গুলির আঘাতে সেখানেই মারা গিয়েছিল। আর এটা দেখে রাভেন পুরোই ভেঙে পড়ে। তার এই বোকামির কারণে আজ তার কাছের মানুষ জীবন দিয়ে দিল। সেই সাথে রাভেন শপথ নেয় যে এই সেরিকে সে যে করেই হোক খুঁজে বের করবে এবং তাকে হেডশট মেরে কর্নেলের হত্যার প্রতিশোধ নেবে। তাই সে এবার একাই বেরিয়ে পড়ে রাশিয়ানদেরকে শেষ করার জন্য। এক ঘন জঙ্গলের মধ্যে সে পুরো গিরগিটিদের মতন মিশে অপেক্ষা করতে থাকে রাশিয়ান স্নাইপারদের জন্য। অনেক খোঁজাখুঁজির পর সেই রাশিয়ানদের কোনো স্নাইপার দেখতে না পেরে যেই একটা স্নাইপার তার মাথা তোলে, সাথে সাথে রেভেন একটা হেডশট নিয়ে তাকে মেরে দেয়। তো অন্য স্নাইপার সেটা টের পেলে খুঁজতে খুঁজতে রেভেনকে পেয়ে যায় আর শট নেয়, কিন্তু সেটা রেভেনের হাতে লেগে বের হয়ে যায়। এরপর রেভেন তার শট নিয়ে এই স্নাইপারেরও হেড ফুটো করে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় রেভেন এক গোপন আস্তানায় তার জখম সারিয়ে তুলছে আর যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করছে। তখন ইউক্রেনের আর্মি হেড তাকে ফোন দিয়ে জানায় যে আমরা সেই স্নাইপারকে খুঁজে পেয়েছি, যে কিনা কর্নেলকে মেরেছিল। তুমি দ্রুত সবকিছু গুছিয়ে বেইজে চলে আসো। রেভেনও এক মুহূর্ত দেরি না করে বেইজে উপস্থিত হয়ে যায় আর মিশনের জন্য পুরো রিসার্চ করতে থাকে। সেখানে থাকা কমান্ডো জানায় এই সেরি যেন তেন কোনো স্নাইপার না, সে পুরো 5 কিলোমিটার দূর থেকে নিখুঁত টার্গেট নিতে পারে। সেই সাথে সে এমনভাবে নিজেকে লুকিয়ে রাখতে পারে যা খালি চোখে ধরা প্রায় অসম্ভব। আর সেই সাথে এসব ভিডিও করে সে টুইটারে পোস্ট করে দেয়। আমরা তার এই পোস্ট করা লোকেশন ট্র্যাক করেই বের করতে পেরেছি যে সে এখন কোথায় আছে। তখন কিছু আর্মি বলে, তাহলে আমরা সেখানে মাইন পুঁতে রাখি, তাহলেই তো সে খতম হয়ে যাবে, তাই না? কিন্তু রেভেন বলে, যতক্ষণ আমরা মাইন পুঁতবো ততক্ষণে আমাদের সবাইকে সে হেডশট মেরে উড়িয়ে দেবে।
কর্নেল তখন বলে, আমরা 2 গ্রুপে ভাগ হয়ে সেখানে যাব। এক গ্রুপ সামনে থেকে স্নাইপারদেরকে বিজি রাখবে আর অন্য গ্রুপ পেছন থেকে অ্যাটাক করবে। ফলে যখন তারা ডিস্ট্র্যাক্ট হয়ে পড়বে তখন এই সুযোগে রেভেন ভেতরে প্রবেশ করে সেরিকে খতম করে দেবে। যেই প্ল্যান সেই কাজ। তারা এই মিশনে পরের দিনই সকালেই নেমে পড়ে। তারা ছদ্মবেশ নিয়ে খুব সন্তর্পণে ট্রলিং করতে করতে সামনে এগোতে থাকে। এদিকে সেরিও তার পজিশন নিয়ে প্যাট্রোলিং করছে যে কোথাও কোনো স্নাইপার আছে কিনা তা বোঝার জন্য। রাশিয়ানদের এই বেজে আরও 5 জন স্নাইপার ছিল, তারাও কেউ চেক করে কোনো কিছু দেখতে পায় না। চারিদিক থেকে রাশিয়ান স্নাইপাররা ধীরে ধীরে সামনে এগোতে থাকে। অন্যদিকে রেভেন সারা রাত ধরে ধীরে ধীরে ক্রলিং করে একদম বেজের মধ্যে উপস্থিত হয়, কারণ এই রাস্তায় ধীরে ধীরে না গেলে স্নাইপাররা তাকে শট দিয়ে দিত। এরপর রেভেন তার গানে সাইলেন্সার লাগিয়ে কমান্ডারকে জানায় সে ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত। ইতিমধ্যে কর্নেল পুরো স্নাইপার টিমের স্ট্যাটাস জেনে নেয় এবং সবাইকে বলে তাদের শট রেডি রাখার জন্য। প্রতিটি স্নাইপার এক একজন করে আলাদাভাবে তাদের স্নাইপিং রাইফেল দিয়ে তাক করে রাখে। আর কর্নেল অর্ডার দেওয়ার সাথে সাথেই সবাই একযোগে শট নিয়ে সবগুলোকে একসাথে মাটিতে শুয়ে দেয়। অন্যদিকে রেভেন সন্তর্পণে এগিয়ে গেলে 2 জন স্নাইপার সামনে হুট করে এসে উপস্থিত হয় আর রেভেন সাইলেন্সার লাগানো গান দিয়ে তাদেরকে মেরে দেয়। এদিকে কর্নেল হেভি মেশিন গান দিয়ে ফাঁকা গুলি করে সেরির ফোকাস ডিস্ট্র্যাক্ট করে। তখন সেরি তার চিফ স্নাইপার কমান্ডোদের স্ট্যাটাস সম্পর্কে জানতে চায়, কিন্তু ইতিমধ্যে তার 2 প্রধান সহকারীর একটাকে রেভেন তার স্নাইপার দিয়ে মেরে ফেলেছে। সেরি এবার তার গার্ডদেরকে কল দেয়, কিন্তু সেখানেও কোনো রেসপন্স না পেলে এবার সে তার পজিশন ছেড়ে ছাদে চলে আসে দেখার জন্য। এখানে এসে সে দেখতে পায় তার প্রধান সহকারী ইতিমধ্যেই মারা গিয়েছে আর এটা দেখে তার হার্টবিট বেড়ে যায় আর ভয়ে ব্যাকআপ টিমকে কল করে দিয়ে পুরো পরিস্থিতি জানায়। ব্যাকআপ টিম বলে, আমরা 10 মিনিটের মধ্যে এসে হাজির হচ্ছি, ততক্ষণে তুমি হোল্ড করে থাকো। কিন্তু রেভেন ইতিমধ্যে ভেতরে চলে এসে সেরির দ্বিতীয় সহকারীকে মারতে যাবে। এমন সময় সে সেরির পজিশন দেখতে পায় আর তাকে না মেরে সে একদম সেরির উপর অ্যাটাক করে। উপর থেকে লাফ দিয়ে রেভেন তার হাতে থাকা ছুরি দিয়ে সেরির গলায় ঢুকিয়ে দিয়ে তাকে চিরবিদায় জানিয়ে দেয়। সেরির অন্য সহকারীকে রেভেন এবার গ্রেনেড মেরে উড়িয়ে দেয় আর অপেক্ষা করতে থাকে সেরির সেই ব্যাকআপ টিমের জন্য। ব্যাকআপ টিম রেঞ্জের মধ্যে এলেই রেভেন সেরির গান দিয়ে শট দিয়ে ড্রাইভারকে মেরে ফেলে। বাকি সকল আর্মিরা গাড়ি থেকে নেমে স্মোক বোম দিয়ে পুরো এলাকায় ধোঁয়া সৃষ্টি করে যাতে কেউ তাদেরকে দেখতে না পায়। কিন্তু আগে থেকে টার্গেট নিয়ে থাকা সকল ইউক্রেনিয়ান স্নাইপার সেই ধোঁয়ার মধ্যে থেকেও টপ একটা একটা করে আর্মিদেরকে মারতে থাকে। আর একদম শেষে দেখা যায় সেখানে আর কেউ জীবিত অবস্থায় নেই। অবশেষে রেভেনের অর্থাৎ মিকালোর সব ব্যক্তিগত প্রতিশোধের সমাপ্তি হয়। তাই সে এবার চলে আসে তার বাড়িতে, যেখানে নাস্তিয়াকে কবর দেওয়া হয়েছিল। সেখানে এসে মিকালো বলে, আমি তোমার এবং কর্নেলের হত্যার প্রতিশোধ নিয়েছি, এবার সময় এসেছে দেশের হয়ে প্রতিশোধ নেওয়ার। আমাকে যেতে হবে দেশ বাঁচানোর জন্য। যদি বেঁচে থাকি তাহলে আবারও এখানে দেখা হবে তোমার সাথে। এই বলেই মিকালো আবারও বেরিয়ে পড়ে নতুন অপারেশনের। আর এর মধ্য দিয়েই আমাদের আজকের এই অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।